আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই, জেলখানায় কি ধরনের শাস্তি আপনাকে দিছে, আপনাকে কি রিমান্ডে নিছে কিনা, নিয়ে থাকলে কি ধরনের টর্চারিং করছে, আপনি যদি একটু বলতেন। আসলে এগুলা বলার বিষয় না। অনেক বিষয় লোক দেখানো যদি হয় তাহলে এটা শিরকের মধ্যে পড়বে, পরকালে আল্লাহর কাছে গজবের শাস্তি ভোগ করা লাগবে। তো শিরকের জন্য অনেক ভাই জানতে চায়, আবার এই জন্য জানানো উচিত যে জেলখানায় কি ধরনের শাস্তি তারা রাখছিল ওই ফ্যাসিস্ট সরকারের সময়, এই সময়ও আবার ওই ধরনের শাস্তি রাখে কিনা। আপনার আমাকে জেলখানায় যখন জিজ্ঞাসাবাদ করা হতো, বিষয়টা খুবই কঠিন এবং মর্মান্তিক ছিল। আমার দুই পা দুই দিকে এমনভাবে সরাইয়া দেওয়া হইতো, রশি দিয়ে টাইনা রাখা হইতো এবং দুই হাত উপরের দিকে দুই দিকে টানানো থাকতো। দুই পাও দুই দিকে সরানো, দুই হাত দুই দিকে উপরে, এমনভাবে থাকতো। এটা তারা এরপর পিঠে আঘাত করত। আমি জেলখানায় যাওয়ার আগে কখনোই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ওখানে গিয়া আমার পরিস্থিতি এমন হয়েছে, গ্যাস, শ্বাসকষ্ট, এজমা, একেবারে যাবতীয় যা হাড় ক্ষয় করে ফেলাইছে, তারা জুলুম নির্যাতন ব্যাপক করছে। আর বিশেষ করে ভয়াবহ যে টর্চারিং জেলের, সেটা আপনার খুবই কঠিন এবং মর্মান্তিক। হাত উপরে ঝুলিয়া তারা পিটাইতো, হাত উপরে ঝুলানো থাকতো, আর পা এমনভাবে তারা রাখতো এই হাতের উপরেই থাকতো পুরা ভার। এই হাত রশি দিয়ে এমনভাবে টানানো থাকতো, পা এবং মাটি একেবারেই সমান সমান থাকতো, কিন্তু মাটির থেকে পা হালকা 1 সুতা 2 সুতা উপরে থাকতো। তো প্রেশারটা ওখানেই থাকতো। আর এর মধ্যে এই যে পিঠের এই জায়গাগুলা, এই বরাবর কোমরের যে জায়গাগুলা, এখানে তারা আঘাত করত। আর একটু পর পর একটা স্লিপ নিয়ে আসতো, যেটাতে লেখা থাকতো যে ওই জসিমউদ্দিন রহমানি আমাকে এটা করতে বলছে, মামুনুল হক এটা করতে বলছে, ওই মিয়া গোলাম ফরোয়ার এই কথা বলছে, তুমি এটা, এগুলাতে এটা লেখা থাকতো যে সে আমাকে বোম মারতে বলছে, সে আমাকে গাড়ি ভাঙতে বলছে, সে আমাকে আরেকজনের বাড়িতে আগুন লাগাইতে বলছে, এরকম কথা লেখা থাকতো। তো এখানে একটা সই করো, করলে তোমার জামিন হয়ে যাব, মুক্তি হয়ে যাব। তো এটা তো আমরা জানি। এই কথা সাক্ষ্য দেওয়া মানে হইল যে ভদ্রলোকদের নাম আছে আমার কাছে, মামুনুল হক এর, যেহেতু উনি আমার ওস্তাদ, একসাথে জেলেও ছিলাম, মামুনুল হক আমাকে গাড়ি ভাঙচুর করতে বলছে, পেট্রোল বোমা মারতে বলছে, এইরকম লিখিত কাগজ নিয়ে আসছে অসংখ্যবার, ন্যূনতম 50 বার। আর আমরা দেলোয়ার হোসেন সাইদির কথায় উদ্বুদ্ধ হয়ে এই অরাজকতা, ভাঙচুর চালাইছি, গাড়ি ভাঙচুর করছি, অগ্নিসংযোগ করছি, মানুষের দোকানপাট লুটপাট করছি, এইরকম স্লিপও আসছে আরো বেশি, প্রায় 100-র উপরে। এমনও দিন যাইতো 8 বার 10 বার আসতো তারা, 8 থেকে 10 বার, 15 বার, 20 বারও আসতো, 5-10 মিনিট 20 মিনিট পর পরও আসতো। আইসা বলতো যে এই মামুনুল হকের কথা এটা করছস, দেলোয়ার হোসেন সাইদির কথা এটা করছস, ওই কামরুল ইসলাম সাইদ আনসারির কথা এটা করছস, আবুল কালাম আজাদ বাসার এই উস্কানি দিছে, এরকম ভাবে বলা হইতো যে এটা কর, এটা এখানে একটা সই কর। তা আমরা তো এটা জানতাম যে এটা আমার তো জামিন হবেই না, এটা আরো আমার গ্যারান্টি হইল, ভিতরে থাকার একটা গ্যারান্টি। তো অনেক সময় অনেক রকমের অভিনয় করা লাগতো, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতাম, পাগলের মতো অভিনয় করতাম, আবার অনেক সময় ঠিকঠাক থাকতাম, পাগলের মতো অভিনয় করলে আবার বেশি মারতো। এটা আসলে তারাও আরো আমাদের চেয়ে বড় অভিনেতা। তো আমার সবচাইতে বেশি যেটা ভিতরে একেবারে পোড়ায় দিছে, সেটা হলো আমার যেই টর্চারিংটা সবচেয়ে বেশি কাঁদাইছে, সেটা হলো এমন একটা চেয়ার ওখানে থাকে, যে চেয়ারটা স্টিলের, কিন্তু এই হাতলগুলো একেবারেই ভিন্ন রকম। ধরেন আপনি একটা চেয়ারে বসছেন, এটার এই পাশ এবং এই পাশ, দুই পাশ এমন সিস্টেম, এটা চাপ দিয়ে লাগাই দেওয়া যায়। তো তারা এখানে আসতে এই পাশটা চাপ দিয়ে এখানে লাগাই দিত, এই পাশটা চাপ দিয়ে এখানে লাগাই দিত, তাইলে এইদিকে নড়াচড়া করা যায় এখন। কিন্তু পেছনের বডি তো স্টিল, ওইটা অটল, কিন্তু সামনে আরেকটা ফ্রেম আছে,
এই ফ্রেমটা টান দিয়া এদিকে বুকের সাথে একেবারে মিলিয়ে দিত। তো এটা মিলিয়ে দেওয়ার পর পাগুলা চেয়ারের যে মানে পায়া আছে ওখানে ডান পা ডান সাথে বাম পা বাম পায়ের সাথে বাঁধা থাকতো একদম, মানে আপনি যে একটু উপরে নিচ করবেন ওগুলা একেবারে বেল্ট সিস্টেম। আপনি উপরে উঠাইতে পারবেন না, নিচেও নামাইতে পারবেন না, সামনে পিছনে ডানে বামে কোনো দিকে বিন্দুমাত্র নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই। আসেন এবার এরপরে যে কাজটা করা হইতো, এরপর সামনে আরেকটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে দুইটা লাইট আছে, এইরকম বরাবর দুইটা লাইট আছে। লাইটগুলো স্বাভাবিকত আমাদের যে বাচ্চারা লেজার লাইট নিয়ে খেলে কিংবা ওই যে পুলিশরা টার্গেট লাইট মারে না, যেটা রাস্তাঘাটে ট্রাফিকদের হাতে থাকে, এইরকম দুইটা লাইট এই সামনে যে ফ্রেমটা থাকতো, এই লম্বা ফ্রেমটা, এটাও এই চেয়ারটারই আরেক অংশ। তো এটা ওদের সুইচ আছে, সুইচ দিলে এটা মানে উঁচা নিচা হয় এবং সামনে পিছনে আপ ডাউন করে, এইদিকে আসবে ওই দিকেও যাবে, উঁচাও হবে নিচেও হবে এরকম। তো এটার পিছনে দুইটা লাইট লাগানো থাকতো, মানে এটার ফ্রেমটার সামনে দুইটা লাইট লাগানো থাকতো, ওই টার্গেট লাইট বা লেজার লাইটের মতো। এই লাইটটার আলোটাও টার্গেট লাইটের মতো পড়তো। তো তারা এমনভাবে আনতো যে এই মাথার এই যে এখানে পড়ে এইরকমভাবে তারা লাইটটা সেট করতো। এরপরে একেবারে কাছে নিয়ে আসতো, ফ্রেমটা একেবারে কাছে নিয়ে আসতো। ওই যে চেয়ারের যে হাতল, এই যেখানে হাত, এই যে হাতলের উপরে হাত রাখছি, হাত কিন্তু এখানে বাইন্ধা দিছে, এই যে গোড়া যেটা, এটা ওই পিছনের লগে যেটা বডি টান দিছে, বডি যে টান দিছে এই হাতল মিলাইছে না, এটার সাথে এটা পেঁচ দিয়ে বানতো। এবং এই হাতলের মধ্যে যেটাকে যেখানে হাত রাখতাম, এই হাতলের মধ্যে এটা রাখতো, এই জায়গাটা বাঁধতো, এই জায়গা এবং এখানে বাঁধতো। আর এই যে হাতের আঙ্গুলগুলো আছে এগুলো ওই সামনে হাতলের এই পাশে এইভাবে রাখতো, একেবারে জমা করে রাখতো। রাখার পর এটারে টেপ জাতীয় কিছু একটা আছে, ওইটা দিয়ে আটকাই দিত, একেবারেই ফিটিং, মানে আপনি বিন্দু মাত্র লড়াচড়া করবেন ওই রকম কোনো সুযোগ রাখে নাই তারা। আচ্ছা, এরপর এই যে এই পাশগুলা খালি থাকতো। তো তারা যে এই জায়গাটা যে বান দিত খুবই শক্ত কর্কশ রশি লাইলন টাইপের এগুলা। তো এখানটায় যখন বান দিত এই দিক থেকে এবং এইখানটায় যখন এদিকে বান দিত, তখন এই জায়গাটা কিন্তু আগলা থাকে, এই মাঝখানে একটা গ্যাপ থাকে, এই এখানটায় গ্যাপ থাকে। এই গ্যাপটাকে তারা এখানে একটা রশি দিয়ে নিচ দিকে এমনভাবে একটা টান দিত, মনে হয়তো প্রতি মুহূর্তে হাড়টা ফাইটা যাইতেছে। এখানে যে হাড় আছে এটা মনে হয় প্রতি মুহূর্তেই ফাইটা যাইব বা ভেঙে যাইব, এরকম একটা অবস্থা। তীব্র যন্ত্রণা হইতো, এত যন্ত্রণা হইতো যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা শুধুমাত্র ওখানেই, আমি যে এখন বলতেছি এখন আমার কাছে মনে হয় না যে আসলে কেমন লাগতেছে বা কেমন লাগছে ওই সময়, কিন্তু ওই সময় একমাত্র বোঝা গেছে যে এটা কেমন। আসলে আপনার পূর্বের ক্ষতটাও আপনি এই সময় অমনভাবে উপস্থাপন করতে পারবেন না, ওইটা যে সময় হয়েছে। আসেন এবার, তো এই হাতটা এখানে রাইখা দিত, এটার এইভাবে বান্ধিত, এটা এই জায়গায় বান্ধিত একটা, এখানে একটা, ঠিক অনুরূপভাবে বাম হাত। এরপরে ওই যে লাইটটা টার্গেট করে রাখছে এই ঠিক এই বরাবর পড়তো, লাইটটা একেবারে কাছাকাছি নিয়ে আসতো। আর একটু পর ওই ডান হাতের বাঁধনটা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই কোন হাতে লিখতে পারস, তো আমি বলছি ডান হাতে, আমি সব কাজ ডান হাত দিয়েই করি। তো একটু পর ওই ডান হাতের ওই যে এই কবজির বাঁধনটা আর হইলো এই যে এখানে যেটা পেঁচায় রাখছে এটা খুইলা দিত। আর ওই যে কাগজটা নিয়ে আসতো যে তুই এই গাড়িতে বোমা মারছস, হানিফ গাড়ি মানে উন্নত গাড়ির নাম বলতো, যে এনা গাড়িতে বোমা মারছস, শ্যামলিতে মারছস, এরকম বিআরটিসি গাড়িতে তুই দ্বিতীয় তলায় উঠা বোমা মারছস, এই এই জায়গায় বোমা রাইখে এসছস, এইরকম কথা লেখা থাকতো। এগুলো কাগজগুলো আমাদের হাতে দিত। তো দেওয়া থাকলে এটা এই সামনেই থাকতো, একবারে সামনে যে টেবিলটা থাকতো এখানেই থাকতো। আর আমরা স্বাভাবিকতই মানে কষ্ট অনুভব করতাম। তো এই লাইটটা যখন জ্বালাইতো, এই লাইটটা জ্বালাইলে মানে এই যে সামনে যেই ফ্রেমটা আসতো, এই ফ্রেমটা যে দুইটা টার্গেট লাইট বা লেজার লাইট থাকতো, এগুলার মানে অনুভূতিটা কেমন, আপনি যদি ওই যে হাত কাইটা যায়, হাত কাইটা গেলে পরে যেমন ওই ভাত খাইতে লাগছেন হঠাৎ করে খেয়াল নাই, কিন্তু ঝাল তরকারি এটা হাতের মধ্যে লাগলে কাটা হাতে ওই তরকারির ঝালটা লাগে যে সাত করে উঠে, মনে হয় যে জীবনটা বের হয়ে যায়। এইরকম হঠাৎ করে ওই ইয়েটা লাইটটা যখন জ্বালাই দিত, মনে হইতো যে এই জায়গায় চামড়া কাটা আছে আর ওখানে এই লবণ মরিচওয়ালা কিছু একটা গরম গরম লবণ মরিচওয়ালা এই জাতীয় কিছু লাগছে, এরকম মনে হইতো। আরেকটা বিষয় মনে হইতো, সেটা টার্গেট লাইটটা কিন্তু ঘুরতো, এটা ঘুরতো, যে কোনো একটা দিকে ঘুরতে থাকতো। হ্যাঁ, আমরা যখন স্ক্রুড্রাইভার ঘুরাইতে থাকি না, এইরকম আলোটা কিন্তু ঘুরতো। টার্গেট লাইটটার আলোটা, টার্গেট লাইট না এটা আসলে কি আমি ঠিক জানি না লাইটটার নাম, এটা আমাকে
যে বেশি শাস্তি দিত এটা কাশিমপুর কারাগারে একটা নাম ছিল খোকন, খোকন দাস, ও হিন্দু ছিল। আর একটা নাম ছিল রঞ্জিত দাস ছিল। আর একটা ওখানে 7টা পুলিশ আমাকে তো প্রতিদিন 8 বার 10 বার এর চেয়েও বেশিবারও আক্রমণ করছে, সাজা শাস্তি দিছে, নির্যাতন করছে। তো 8 বার 10 বার 5 বার 2-1 বার কোনোদিনও আসছে, প্রত্যেকবার হিন্দু আসতো, প্রত্যেকবার হিন্দু আসতো। এবং আমাকে এটা বলতো যে তুই ওই আনসারুল্লাহ টিমের সদস্য, তুই ওই যে জামাতুল মুজাহিদিনের সমস্য, জেএমবি, এগুলা বলতো, তুই শিবিরের সদস্য ছিলি, এখন জামাতের মূল দল করস, এগুলা বলতো তারা, এইসব কথাটা বইলা। তো ওইটা আস্তে আস্তে চাপাইতো। কিন্তু আমি তো কখনো আসলে আমি কোনো দল করি না, আমি ওইসব সংগঠনের সদস্য না, আমি কেন ওই মিথ্যা স্বীকার করতে যাব। তো তারা এই লাইটটা যখন দিত তখন মনে হইতো যে গরম উত্তপ্ত কিছু একটা, মরিচ লবণ মাখানো, এরকম কিছু একটা ঘুরতে ঘুরতে এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হইতেছে। ওই লাইটের পাওয়ার এতটা ভয়াবহ ছিল। আপনারা দেখেন আমার চুল, এই বয়সে চুল সব পাকা, দেখছেন আমার চুল সব পাকা। এই চুলগুলো এমনিতেই পাকে না, এগুলো ওই শাস্তির তীব্রতা। আমারে জসিমউদ্দিন রহমানি, মামুনুল হক সাহেব তো ওইভাবে অল্প কয়েকদিন ছিলাম ওনার সাথে। জসিমউদ্দিন রহমানি, দেলোয়ার হোসেন সাইদি, এনাদের সাথে আমি বেশি সময় ছিলাম জেলখানায়। আমি কাশিমপুরের 3 নম্বর সেলের 7 নম্বর রুমে ছিলাম, আর 8 নম্বরে ছিল দেলোয়ার হোসেন সাইদি, 6 নম্বরে ছিল জসিমউদ্দিন রহমানি। কিছুদিন পরে দেলোয়ার হোসেন সাইদি আর জসিমউদ্দিন রহমানির চেঞ্জ করছে, মানে জসিমউদ্দিন রহমানির রুমে সাইদিকে নিয়ে গেছে, সাইদির রুমে জসিমউদ্দিন রহমানিকে নিয়ে গেছে। কিন্তু আমি 7 নম্বরেই ছিলাম। কিছুদিন সাইদি 6 নম্বরে ছিল, কিছুদিন সাইদি 8 নম্বরে ছিল, কিছুদিন জসিমউদ্দিন রহমানি 6 নম্বরে ছিল, কিছুদিন জসিমউদ্দিন রহমানি 8 নম্বরে ছিল। কিন্তু তাদেরকে পাল্টাইছে, অনেকবারই পাল্টাইছে, কিন্তু আমারে কখনো পাল্টায় না, আমি 7 নম্বরেই ছিলাম। তো এই যে নির্যাতনের ধরন ছিল তাদের, আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো সংগঠনের সদস্য ছিলাম না, আমি কোনো অরাজকতার সাথেও জড়িত ছিলাম না, আমি কারো 2 টাকা মাইরেও খাই নাই, আমি নিজে শ্রম দিতাম, চলতাম, আমি কারো 2 টাকা মাইরে খাই নাই। তবে যখন যেটা সত্য কথা আমার সামনে আসতো ওইটার আমি প্রচার করতাম, যখন যেটা অন্যায় আসতো আমার সামনে আমি ওইটার বিরোধিতা করতাম, এটা আবার ছিল। আমি সবসময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের পক্ষেই থাকতাম। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকতাম। আমি জিহাদ সম্পর্কে সবসময় কথা বলি। জিহাদ আল্লাহ করছে, আল্লাহ অনুমতি দিছে, রাসূল জিহাদ করছে, এবং কি আল্লাহ নিজে বলছে আমিও জিহাদ করি। আমি তাদেরকে হত্যা করছি, তোমরা হত্যা করোনি, এটা আল্লাহ বলছে। আল্লাহ কিন্নাল্লাহ কতালাহুম, আল্লাহ নিজে তাদেরকে হত্যা করছে, বদরের যুদ্ধের সম্পর্কে আছে। তো আসলে এগুলো আমি লালন করি, সত্যটা লালন করার চেষ্টা করি। তো এই কারণে যে নির্যাতন করছে, আমি এটা বলতেই পারি যে যারা এখন আছেন ক্ষমতায়, কোনো মানুষকে এই ধরনের সাজা শাস্তি দিয়েন না। এখন আমি পূর্বে যে হাদিসগুলো জানতাম, আমি পূর্বের যে কোরআনের আয়াতগুলো জানতাম, এগুলো আমি এখন মনে করতে পারি না। একটা সাহাবীর নাম যেটা আমি অহরহ আমার মুখে থাকতো, আমি শত শত সাহাবীর নাম মুখস্থ থাকতাম, এখন আমি 100 জন সাহাবীর নাম মুখস্থ বলতে গেলে আমার কষ্ট হয়ে যায়। তো এই যে সাজা শাস্তি দেওয়ার কারণে আমার ব্রেনটের যে অবক্ষয় হয়েছে, আমার ব্রেনটের যে সমস্ত সমস্যা হয়েছে, মস্তিষ্কে যে আঘাত লাগছে, এটা তো তারা আর ফিরিয়ে দিতে পারবে না। তা আপনারা নতুন করে এমন ফেসিস্ট হয়েন না, আপনারা নতুন করে মানুষদেরকে এই ধরনের জুলুম নির্যাতন করবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।